নমস্কার, লালমাটি এডুকেশনে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো। লালমাটি এডুকেশনের তরফ থেকে 20,000 জিকের যে প্র্যাকটিস সেট পর্বটি শুরু করা হয়েছে, আজ তার দ্বিতীয় দিন বা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করা হবে। এর পূর্বে পার্ট 1 নিয়ে 30টি প্রশ্ন আলোচনা করা হয়েছে। যারা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই প্লে করে দেখে নেবেন। খুবই কাজে লাগবে। আসন্ন ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের প্রিলি, এসএলএসটি পিটি এবং এসএসসি জিডি কনস্টেবল সহ ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি যে কোনো পরীক্ষায় জিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন থেকে সংকলন করা হয়েছে, যেগুলি আপকামিং যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করব আজকের পর্ব। চলে যাব আমরা প্রশ্ন উত্তরে। দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, নিম্নের কোন হরপ্পার প্রত্নক্ষেত্রটি সোলের জিনিসপত্রের তৈরির জন্য বিখ্যাত ছিল? বন্ধুরা, এখানে আমি বলে রাখি, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার এটি ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে আজ থেকে প্রায় 5,000 বছর আগে অর্থাৎ 3,000 খ্রিস্টপূর্বাব্দে গড়ে উঠেছিল। তো বর্তমানে খনন কার্যের ফলে সিন্ধু ও তার উপনদীর তীরবর্তী অঞ্চলগুলিতে এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অনেকগুলি প্রত্নতাত্ত্বিক কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে অন্যতম একটি কেন্দ্র হচ্ছে বালাকোট। বালাকোট, যেটি বর্তমানে আমাদের পাকিস্তানে অবস্থিত। বালাকোট কোথায়? বর্তমানে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত। কোথায়? পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত। এই বেলুচিস্তান প্রদেশে অবস্থিত বালাকোটা এবং এই বালাকোটা কেন্দ্রটি কি না সোলের জিনিসপত্র তৈরির জন্য বিখ্যাত ছিল। তাহলে সোলের জিনিসপত্র তৈরির জন্য বিখ্যাত ছিল। সিন্ধু সভ্যতার প্রত্যেকটি কেন্দ্র বিশেষ বিশেষ কারণে বিখ্যাত ছিল। যেমন আমরা যদি লোথাল দেখি, সেটি সমুদ্র বন্দরের জন্য বিখ্যাত ছিল। এরপর হরপ্পা ছিল একটা বৃহত্তম শস্যাগারের জন্য বিখ্যাত। মহেঞ্জোদারো ছিল একটা বৃহত্তম স্নানাগারের জন্য বিখ্যাত। এরপর ছিল সিটাডোল। বিভিন্ন কারণে হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রগুলি বিখ্যাত ছিল। তার মধ্যে একটি হচ্ছে বালাকোট। সেটি সোলার জিনিসপত্র তৈরির জন্য বিখ্যাত ছিল। তো বন্ধুরা, যদি হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা সম্পর্কে বিস্তারিত ডেসক্রিপটিভ কোনো ভিডিও লাগে, আমার কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করবে। আমি অবশ্যই চেষ্টা করব ভিডিওটি আপলোড করার। তো আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাই পরবর্তী প্রশ্নে। তো বন্ধুরা, আজকের সেশনের দ্বিতীয় প্রশ্ন বলছে, বেনারস কেন্দ্রীয় হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, অর্থাৎ যেটির প্রথম নাম ছিল বেনারস কেন্দ্রীয় বিদ্যালয় এবং পরবর্তীকালে যার নাম হয় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। তাহলে এটি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ মদনমোহন মালব্য, অপশন বি অ্যানি বেসান্ত, অপশন সি জোনাথন ডানকান, অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো বন্ধুরা, এখানে আমাদেরকে জেনে নিতে হবে এই প্রশ্নের সঠিক উত্তর মদনমোহন মালব্য। অপশন এ এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা এই প্রশ্নটা একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে মদনমোহন মালব্য 1916 খ্রিস্টাব্দে, কখন বন্ধুরা? 1916 খ্রিস্টাব্দে অ্যানি বেসান্ত, তারপর মদনমোহন মালব্য, প্রভু নারায়ণ প্রমুখ ব্যক্তিদের সহযোগিতায় এই 1916 খ্রিস্টাব্দে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। তবে এখন তোমাদের মনে একটা প্রশ্ন উঠতে পারে যে অনেক জায়গায় দেখে থাকবে তোমরা যে অ্যানি বেসান্তকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয় না। বন্ধু, এখানে একটা ব্যাপার রয়েছে। এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের একটা পূর্ব নাম ছিল। পূর্ব নামটা হচ্ছে সেন্ট্রাল হিন্দু কলেজ। বুঝতে পারলেন বন্ধুরা? কি দ্য সেন্ট্রাল হিন্দু কলেজ ছিল এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পূর্ব নাম, যেটি প্রতিষ্ঠিত করেছিলেন অ্যানি বেসান্ত। তাহলে অ্যানি বেসান্তের প্রতিষ্ঠাতার নাম কি? দ্য সেন্ট্রাল হিন্দু কলেজ, যেটি পরবর্তীকালে এই মদনমোহন মালব্যের হাত ধরে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়।
তাই বলা হয় যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়টি কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে মদন মোহন মালব্য। এই প্রশ্নের সঠিক উত্তর। এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় হচ্ছে এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয়। কি? এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় হলো এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয়। তো বন্ধুরা চলে যাবো আমরা নেক্সট প্রশ্নে। হ্যাঁ, নেক্সট প্রশ্নে কি রয়েছে? নিম্নের কে লোকহিতবাদী নামে পরিচিত? নিম্নের কে লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন? একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? অপশন এ গোপাল হরি দেশমুখ, অপশন বি মহাদেব গোবিন্দ রানাডে, অপশন সি গোপালকৃষ্ণ গোখলে, অপশন ডি জ্যোতিবা ফুলে। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গোপাল হরি দেশমুখ। তাহলে গোপাল হরি দেশমুখ কী নামে পরিচিত? গোপাল হরি দেশমুখ পরিচিত ছিলেন লোকহিতবাদী নামে। তাহলে গোপাল হরি দেশমুখ কে ছিলেন? ইনি ছিলেন একজন সক্রিয় ভারতীয় সমাজ সংস্কারক। তিনি তাহলে কোথাকার সমাজ সংস্কারক ছিলেন? এটাও প্রশ্ন জানতে পারে। ইনি ছিলেন মহারাষ্ট্রের। ইনি ছিলেন মহারাষ্ট্রের একজন বিখ্যাত সমাজ সংস্কারক। এরপর গোপালকৃষ্ণ গোখলে, ইনি ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু। গোপালকৃষ্ণ গোখলে ইনি ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? তাহলে আমাদের জ্যোতিবা ফুলে হয়ে যাবে। যদি জানতে চাওয়া হতো সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে, তাহলে নিম্নের লোকহিতবাদী নামে পরিচিত কে? গোপাল হরি দেশমুখ। গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে। সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। তাহলে আমাদের অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তো বন্ধুরা চলে যাই নেক্সট প্রশ্ন। বন্ধুরা বলছে নিম্নের কে কেশরী পত্রিকা প্রকাশ করেন? কেশরী পত্রিকা কে প্রকাশ করেন? তো বন্ধুরা কেশরী একটি মারাঠা পত্রিকা, অর্থাৎ এটি মারাঠা ভাষায়, মারাঠি ময়াকর, এটি মারাঠি ভাষায় প্রকাশিত হতো। তাহলে এই পত্রিকাটা প্রকাশ করেছিলেন কে? এই পত্রিকাটা প্রকাশ করেছিলেন লোকমান্য তিলক, অর্থাৎ বাল গঙ্গাধর তিলক এই মারাঠা ভাষায় প্রকাশিত কেশরী পত্রিকাটি প্রকাশ করেন। কেশরী পত্রিকাটি প্রকাশ করেন। তাহলে এই লোকমান্য তিলক বা বাল গঙ্গাধর তিলককে কি বলা হয়? বিশৃঙ্খলার মানব বলা হয়। বিশৃঙ্খলার মানব বলা হয়। কে বলেছিলেন ইনাকে বিশৃঙ্খলার মানব? ভ্যালেন্টাইন চিরল নামে একজন ব্রিটিশ ব্যক্তি ইনাকে কি বলেছিলেন? একজন ব্রিটিশ ঐতিহাসিক ইনাকে কি বলেছিলেন? বিশৃঙ্খলার মানব বলেছিলেন। তাহলে ইনি কোন পত্রিকা প্রকাশ করেছিলেন? কেশরী পত্রিকা। তাহলে বন্ধুরা কেশরী পত্রিকা কোন ভাষাতে প্রকাশিত হতো? মারাঠি ভাষাতে প্রকাশিত হতো। তো বন্ধুরা চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। ইতিহাস থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিম্নের কোনটি বাবরের জন্মভূমি? নিম্নের কোনটি বাবরের জন্মভূমি? নিম্নের কোনটি বাবরের জন্মভূমি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বাবর সম্পর্কে সবাই জানি। তাহলে কি হবে? এটা ফরঘানা। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ফরঘানা। তাহলে বাবরের জন্মভূমি কোথায় ছিল? ফরঘানা। তাহলে বাবর কে ছিলেন? বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর, তাই তো। তাহলে বাবর 1526 খ্রিস্টাব্দে 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদিকে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে ভারতের মাটিতে মুঘল শাসনের সূচনা করেছিলেন, যে কারণে তাকে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি এই যুদ্ধে কতকগুলি গুরুত্বপূর্ণ জিনিস বা অবদান রেখে গেছেন। যেমন ভারতের মাটিতে তিনি এই পানিপথের প্রথম যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করেছিলেন। তিনি যে গুরুত্বপূর্ণ যুদ্ধ কৌশলটি অবলম্বন করেছিলেন সেটির নাম ছিল রুমি কৌশল। তো এই ছিল বাবর সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। তো বন্ধুরা 30টি প্রশ্ন আলোচনা করা হবে। তো সেক্ষেত্রে যদি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই আমি আমার এই চ্যানেলেই যে ডেসক্রিপটিভ যে ক্লাসগুলো ইতিহাস ভূগোল প্রত্যেকটা বিষয়ভিত্তিক আপলোড করব সেগুলো আপনারা দয়া করে দেখে নেবেন। তো আশা করছি উপকারে লাগবে। তবুও আমি চেষ্টা করব একটু বিস্তারিত আলোচনা করার এই অপশানগুলো ধরে ধরে। ঠিক আছে, চলে যাই নেক্সট প্রশ্নে। সিন্ধু সভ্যতা থেকে আবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মেসোপটেমিয়ার রিপোর্টে সিন্ধু উপত্যকা অঞ্চল কী নামে পরিচিত ছিল? অর্থাৎ মেসোপটেমিয়ার যে সমস্ত ঐতিহাসিক উপাদানগুলো পাওয়া গেছে
সেখানে সিন্ধু উপত্যকাকে কি নামে ডাকা হতো? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ, মেলুহা। মেলুহা মেলুহা ছিল এই আমাদের হরপ্পা বা সিন্ধু সভ্যতার নাম, যেটা মেসোপটেমিয়ারা ডাকতেন। মেসোপটেমিয়ানরা এই নামে আমাদের সিন্ধু সভ্যতাকে সম্বোধন করতেন বা ডাকতেন। তো বন্ধুরা চলে যাব নেক্সট প্রশ্ন। তো বন্ধুরা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। যদি আমার এই ক্লাসগুলি তোমাদের কোনো জায়গায় উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য খুবই উৎসাহ প্রদান করবে। আর যদি প্রতিনিয়ত এইভাবে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলি দেখতে চান এবং নোটিফিকেশনটি সবার আগে পেতে চান, তাহলে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি টাচ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে সবার আগে আপনি ভিডিও লোডের নোটিফিকেশনটি পেয়ে যান। আর যদি এই আলোচনার মাধ্যমে কোনো ত্রুটি হয়ে থাকে বা যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। আমরা অবশ্যই প্রত্যেকটি কমেন্ট অত্যন্ত গুরুত্ব সহকারে দেখব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলে যাব আমরা আমাদের আজকের আলোচনার পর্বে, মূল প্রশ্নে চলে যাব আমরা। তো বন্ধুরা ইতিহাস থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা হয়েছে এখানে যে জৈন ঐতিহ্য অনুযায়ী প্রথম তীর্থঙ্কর কে? তাহলে বন্ধুরা প্রথমে তীর্থঙ্কর ব্যাপারটা কি জেনে নিতে হবে। আশা করছি সবাই জানো, অর্থাৎ জৈন ধর্মের যে সমস্ত সাধকরা ছিলেন বা প্রচারকরা ছিলেন তাদেরকে জৈন ধর্মের তীর্থঙ্কর বলা হয়। বৌদ্ধদের যেমন ভিক্ষু বলা হয়, বৌদ্ধ সন্ন্যাসীদের বৌদ্ধ ভিক্ষু বলা হয়, সেরকম জৈন ধর্মের এই ধর্মপ্রচারকদের তীর্থঙ্কর বলা হয়। তাহলে আমাদের এখানে প্রশ্ন চেয়েছে প্রথম তীর্থঙ্কর কে ছিলেন। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, ঋষভদেব। ঋষভদেবকে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর বলা হয়, তীর্থঙ্কর হিসেবে ধরা হয়। ঋষভদেব, অনেক জায়গায় ঋষভনাথও থাকবে। তো বন্ধুরা আমরা এই জায়গাটায় একটু ভুল করে ফেলি যে জৈন ধর্মের প্রবর্তককে আমরা সবসময় সেটাকে কি বর্ধমান বা মহাবীর বলে থাকি, কিন্তু বন্ধুরা সেটি ভুল উত্তর হবে। কেননা এই বর্ধমান মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর। কে ছিলেন? 24তম বা শেষ তীর্থঙ্কর। আর 23তম ছিলেন এই পার্শ্বনাথ। কিন্তু প্রথম জৈন ধর্মটার সৃষ্টি করেছিলেন, প্রবর্তন বা উদ্ভাবন করেছিলেন কে? ঋষভদেব বা ঋষভনাথ। তাই তিনি হলেন জৈন ধর্মের উদ্ভাবক বা জৈন ধর্মের স্রষ্টা। আর বর্ধমান বা মহাবীর, পার্শ্বনাথ, এনাদেরকে আমরা কি বলবো? জৈন ধর্মের প্রচারক বলবো, প্রবর্তক বলবো না। কি বলবো? প্রচারক বলবো। তো এই ঋষভদেবের এই যে প্রত্যেকটা তীর্থঙ্কর, 1 থেকে যে 24 জন তীর্থঙ্কর ছিলেন, প্রত্যেকের প্রতীকগুলো কিন্তু বর্তমান পরীক্ষায় আসতে দেখা গেছে। তাহলে আমরা এখানে বেশ কয়েকটা জেনে নেব। পরবর্তীকালে জৈন ধর্ম সংক্রান্ত যখন কোনো আমি ভিডিও আপলোড করব, সেখানে 23 জন তীর্থঙ্কর, তাদের প্রতীক এবং তারা কোথায় জন্মগ্রহণ করেছিল সে সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব। তাহলে ঋষভদেবের প্রতীক কী ছিল? ঋষভদেবের প্রতীক ছিল ষাঁড়। ঋষভদেবের প্রতীক কী ছিল? ষাঁড়। এরপর পার্শ্বনাথের প্রতীক ছিল ফণাযুক্ত সাপ। পার্শ্বনাথের প্রতীক কী ছিল? ফণাযুক্ত সাপ। আর মহাবীর বা বর্ধমানের প্রতীক ছিল কি না? সিংহ। তাহলে মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন বন্ধুরা? বৈশালীর কুন্দগ্রামে এক ক্ষত্রিয় পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মহাবীর বৈশালীর কুন্দগ্রামে এক ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পিতার নাম ছিল সিদ্ধার্থ এবং মায়ের নাম ছিল যশোদা। পিতার নাম কি ছিল বন্ধুরা? সিদ্ধার্থ এবং মায়ের নাম ছিল যশোদা। এই ছিল আমাদের বর্ধমান বা মহাবীরের একটু বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। তো ইতিহাস থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বন্ধুরা প্রতিটি পরীক্ষাতে কিন্তু ইতিহাস থেকে যদি 30 নম্বরের জিকে থেকে থাকে, সেখানে 5 থেকে 6 নাম্বার ইতিহাস থেকে থাকে। তাই আমি প্রত্যেকটা আমার যে পার্ট আসবে তাতে আমি ইতিহাসের সেই হিসেবে 5 থেকে 6টি প্রশ্ন বা 8টি প্রশ্ন রাখার চেষ্টা করব। সব বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে মিক্সডভাবে। তো এই প্রশ্নটা কি জানতে চেয়েছে? নিম্নের কে
নিম্নের কে সত্যবিলোপ নীতির প্রবর্তন করেন? তো বন্ধুরা আমরা সবাই জানি এই প্রশ্নের উত্তর কি হবে। সত্যবিলোপ নীতির প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। তাহলে লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির প্রবর্তন করেছিলেন। তো বন্ধুরা এখানে আমাদেরকে জানতে হবে যে সত্যবিলোপ নীতিটি কী। এই সত্যবিলোপ নীতিতে বলা হয়েছিল যে যদি কোনো দেশীয় রাজা অপুত্রক অবস্থায় মারা যায়, সেই রাজ্য কোনো দত্তক পুত্র বা সেই রাজা কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না। তাহলে কি হবে? ওই রাজ্যটি সরাসরি ব্রিটিশদের অধীনে চলে যাবে। এটি ছিল সত্যবিলোপ নীতির মূল কথা। আর এটি প্রবর্তন করেছিলেন কে? এটি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। তো বন্ধুরা লর্ড ওয়েলেসলি করেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতি। আর লর্ড ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। লর্ড ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। লর্ড ডালহৌসির আরও অনেক কিছু অবদান রয়েছে। 1853 খ্রিস্টাব্দে তিনি রেলপথ চালু করেন। 1854 খ্রিস্টাব্দে তিনি টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেন। তাহলে রেলপথের জনক বা স্রষ্টা কাকে বলা হয়? লর্ড ডালহৌসি। টেলিগ্রাফের স্রষ্টা বা জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসি। সত্যবিলোপ নীতির প্রবর্তন করেছিলেন কি? লর্ড ডালহৌসি। কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতি হলে হবে লর্ড ওয়েলেসলি। কে? লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন। ওয়ারেন হেস্টিংস কী করেছিলেন? কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। লর্ড কর্নওয়ালিস কী করেছিলেন? চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত। কত? 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী ভূমি বন্দোবস্তের প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। তো ছিল বন্ধুরা এই নিয়ে আলোচনা। তো চলে যাব নেক্সট প্রশ্নে। তো ভূগোলের ম্যাপ বেসিস প্রশ্ন কিন্তু এখনের পরীক্ষাতে দু একটা জানতে চাওয়া হয়েছে। তো আমাদের যদি ম্যাপ সম্পর্কিত সঠিক ধারণা না থাকে বন্ধুরা, তো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর করা আমাদের পক্ষে একটু জটিল হয়ে যাবে। তাই আমরা প্রতিদিন প্রত্যেককে আমার একটা অনুরোধ যে সকালবেলায় যখনই পড়তে বসবে তার আগে ভারতের ম্যাপ বা পশ্চিমবঙ্গের ম্যাপটাকে একটু ভালো করে প্রতিদিন লক্ষ্য রাখতে হবে। তো দেখো এই প্রশ্নটা কি বলতে চেয়েছে। এই প্রশ্নটা বলতে চেয়েছে যে নিম্নলিখিত কোন শহরটি সর্বাপেক্ষা উত্তরে। মানে এটা যদি আমাদের ভারতের ম্যাপ হয়ে থাকে, যাই হোক আমি একটু আঁকার চেষ্টা করলাম, উৎসাহ পেলে আরও ভালো আঁকবো। তো এই রেসপেক্টে এ পাশটা হচ্ছে উত্তর, এ পাশটা হচ্ছে দক্ষিণ। তাহলে বলেছে এই শহরগুলোর মধ্যে কোনটা সর্বাপেক্ষা উত্তরে অবস্থিত। পাটনা তো বন্ধুরা বিহারের রাজধানী, এরকম জায়গাটাই হবে পাটনা। তো কলকাতা আমাদের এরকম জায়গাটাতে হবে। তাহলে কলকাতা আর পাটনাকে আমরা সর্ব উত্তরে নিতে পারবো না। তাহলে নিতে হবে কি আমাদেরকে? গুয়াহাটি আর কোহিমা। তাহলে বন্ধু গুয়াহাটি হচ্ছে আসামের একটা জায়গা। আসামের একটা জায়গা মানে কি? আসামের বৃহত্তম শহর হচ্ছে গুয়াহাটি। আর কোহিমা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। বন্ধুরা এই মিজোরামের ঠিক উপরটায় নাগাল্যান্ড হবে বন্ধুরা, এরকম জায়গাটাতে হবে। তাহলে সেদিক দিয়ে দেখতে গেলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে গুয়াহাটি। অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর, গুয়াহাটি। তাহলে গুয়াহাটির পূর্ব নাম কী ছিল? প্রাগজ্যোতিষপুর। কী ছিল? প্রাগজ্যোতিষপুর। গুয়াহাটি শহরটার পূর্ব নাম ছিল প্রাগজ্যোতিষপুর। এটি আসামের বৃহত্তম শহর। এটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। বন্ধুরা কামাখ্যা মন্দিরটি এই গুয়াহাটি শহরেই রয়েছে, বা এই গুয়াহাটি শহরের কাছেই রয়েছে কামাখ্যা মন্দিরটি। তাহলে কামাখ্যা মন্দিরটি কোথায়? গুয়াহাটিতে রয়েছে বা গুয়াহাটি শহরের কাছে রয়েছে। গুয়াহাটি কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। গুয়াহাটি হচ্ছে আসামের বৃহত্তম শহর। এর পূর্ব নাম ছিল প্রাগজ্যোতিষপুর। এই ছিল আমাদের গুয়াহাটি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। তো চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা ভারতের নদ নদী সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলো এসে থাকে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে গঙ্গা নদীর যে বিভিন্ন উপনদীগুলো সে মিলিত হয়েছে, সেই মিলিত স্থানগুলোকে বলা হয় প্রয়াগ। কি? প্রয়াগ। প্রয়াগ মানে হচ্ছে দুটি নদীর মিলনস্থলকে আমাদের প্রয়াগ বলা হয়। তাহলে সেই রকম কিছু প্রয়াগ সম্পর্কে জেনে নেব, আর এই প্রশ্নটার উত্তর আমরা জেনে নেব। কি হচ্ছে? ভাগীরথী এবং অলকানন্দা। কি? ভাগীরথী এবং অলকানন্দার মিলন ঘটেছে কোথায়? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে দেবপ্রয়াগ। ভাগীরথী এবং অলকানন্দার মিলন ঘটেছে কোথায়? দেবপ্রয়াগে। তো আরও কিছু কিছু প্রয়াগ রয়েছে, যেমন কি না ধৌলিগঙ্গা এবং অলকানন্দা। কি?
কি ধৌলিগঙ্গা এবং অলকানন্দার মিলনস্থল বিষ্ণুপ্রয়াগ নামে পরিচিত। আর পিন্ডার এবং অলকানন্দার মিলনস্থল কর্ণপ্রয়াগ নামে পরিচিত। আর নন্দাকিনী এবং অলকানন্দার কি নন্দাকিনী এবং অলকানন্দার মিলনস্থল নন্দপ্রয়াগ। এই জায়গাটা একটু গুলিয়ে যায় বন্ধুরা, নন্দাকিনীর সঙ্গে অলকানন্দা নন্দপ্রয়াগ, আর মন্দাকিনীর সঙ্গে অলকানন্দা হচ্ছে রুদ্রপ্রয়াগ। তাহলে মন্দাকিনীর সঙ্গে অলকানন্দা হচ্ছেন কি রুদ্রপ্রয়াগ, আর নন্দাকিনী মানে নন্দ দন্তেন্ন দয় আকার, নন্দাকিনী হলে হবে নন্দপ্রয়াগ, আর মন্দাকিনী হলে হবে রুদ্রপ্রয়াগ। আর ভাগীরথী অলকানন্দা হচ্ছে দেবপ্রয়াগ, আর গঙ্গা যমুনা সরস্বতী হচ্ছে এলাহাবাদে, যাকে প্রয়াগরাজ বলা হয়। ঠিক আছে বন্ধুরা, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো বন্ধুরা এখনও অনেক কটা প্রশ্ন রয়েছে, তো প্রত্যেকটা প্রশ্নকে এইভাবে আলোচনা করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তো একটু তাড়াতাড়ি আলোচনা করার চেষ্টা করছি। হ্যাঁ, বলছি 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা কোন দেশটির পাশ দিয়ে প্রসারিত হয়েছে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। তাহলে 50 ডিগ্রি অক্ষরেখা কোন দেশটির পাশ দিয়ে গেছে? এটি দক্ষিণ আফ্রিকার পাশ দিয়ে গেছে। তো বন্ধুরা চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। বলছি কোন নদীর প্রবাহপথে মাজুলি দ্বীপটি অবস্থিত? কোন নদীর প্রবাহপথে মাজুলি দ্বীপটি অবস্থিত? অপশন এ গোদাবরী, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি কাবেরী, অপশন ডি সিন্ধু। এর উত্তর হবে কি ব্রহ্মপুত্র। আমরা জানি যে সবথেকে বৃহত্তম নদী দ্বীপ হলো মাজুলি দ্বীপ। কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্রে। ব্রহ্মপুত্র নদী কোথায় অবস্থিত? আসামে। আসামের রাজধানী কি? দিসপুর। ব্রহ্মপুত্র অপর কী নামে পরিচিত? স্কাই রিভার নামে পরিচিত। ব্রহ্মপুত্র আবার বাংলাদেশে কী নামে পরিচিত? যমুনা নামে পরিচিত। এই ছিল বন্ধুরা ব্রহ্মপুত্র সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। তো চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। নিচের কোন সমুদ্র বন্দর দিয়ে জাপানে আকরিক লোহা রপ্তানি করা হয়? অপশন এ কান্দালা, অপশন বি এন্নুর, অপশন সি কোচি, অপশন ডি মর্মাগাঁও। অনেক জায়গাতে কিন্তু মদমগাঁও থাকে বন্ধুরা, মর্মাগাঁও অনেকে অনেকভাবে উচ্চারণ করে। তো যাই হোক, কান্দালা আমরা জানি একটি শুল্কমুক্ত বন্দর। কোচিতে যে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোচি শিপইয়ার্ড লিমিটেড, সেটা কোচিতে অবস্থিত। আর গোয়ার একটা সমুদ্র বন্দর বন্ধুরা, গোয়ার একটা সমুদ্র বন্দর যেটা 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ কর্তৃক তখনকার সময়। তাহলে 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল গোয়াতে। এই মর্মগাঁও বন্দরটা গোয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল। এই বন্দরের মধ্য দিয়ে জাপানে আকরিক লৌহ রপ্তানি করা হয়। কোন? অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন ডি। তো চলে যাই নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা বলছে নিচের কোনটি আগ্নেয় শিলা? অপশন এ মার্বেল, হেলিয়েট, গ্রানাইট, কাদা পাথর। তো বন্ধুরা আমরা সবাই জানি গ্রানাইট আর নিস অফ পিউমিস এই তিনটাই হচ্ছে কি আগ্নেয় শিলা। কি? গ্রানাইট, নিস আর পিউমিস, এই তিনটাই হলো মানে আগ্নেয় শিলা। এই পিউমিস আগ্নেয় শিলাতে প্রচুর ক্ষুদ্র 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 ছিদ্র দেখতে পাওয়া যায় এই আগ্নেয় শিলাতে। ঠিক আছে, গ্রানাইট। তো চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা 15 নম্বর প্রশ্নতে কি রয়েছে বলছে যে জলসীমার দ্বারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করা হয় তা হলো মান্নান উপসাগর, পক প্রণালী, 10 ডিগ্রি চ্যানেল, 11 ডিগ্রি চ্যানেল। বন্ধুরা মান্নান উপসাগর তো হবেই না, আমরা জানি। পক প্রণালী তো আমাদের ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে রয়েছে পক প্রণালী। তাহলে 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে রয়েছে আমাদের 10 ডিগ্রি চ্যানেল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। তো বন্ধুরা চলে যাব নেক্সট প্রশ্ন। কি রয়েছে বন্ধুরা? নিচের কোন পদার্থটিকে টক্সিক বা বিষাক্ত বলে ধরা হয় না? এই যে না, ধরা হয় না, এই জায়গাটা আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। আমি প্রতিদিনই আলোচনার সময় বলি যে এই নেতিবাচক প্রশ্নগুলো আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ বেনজিন, অপশান বি কার্বনিক অ্যাসিড, অপশান সি কার্বন মনোক্সাইড, অপশান ডি অ্যাসিটালাইট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে বন্ধুরা? অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কার্বনিক অ্যাসিডকে আমরা টক্সিক বা বিষাক্ত বলে
ধরা হয় না, ধরি না। তো চলে যাবো আমরা নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা এটি আমাদের পরিবেশবিদ্যা বা ভূগোল যাই বলো না কেন, তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে ভারতের কোন শহরে প্রথম জল ধরে রাখা সব বাড়িতে বাধ্যতামূলক করা হয়েছে? অর্থাৎ বন্ধুরা বৃষ্টির জলকে ধরার যে একটা কৌশল, সেটা প্রায় সব বাড়িতে যেন সেই সিস্টেমটা থাকে, সেটা বাধ্যতামূলক করা হয়েছে। এটা কোন রাজ্যে বন্ধুরা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তামিলনাড়ু। তামিলনাড়ুতে বন্ধুরা এই পদ্ধতিটা গ্রহণ করা হয়েছে পানীয় জলের অপচয়টা রোধ করার জন্য এবং সাশ্রয়ের জন্য। তো এই বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। চলে যাবো নেক্সট প্রশ্ন। তো নেক্সট প্রশ্ন আমাদের বায়ুমণ্ডল থেকে একটি রয়েছে, বায়ুমণ্ডলের কোনটি সর্বাধিক ক্ষতিকারক রাসায়নিক পদার্থ? তো বন্ধুরা ভালো করে খেয়াল করবে, রাসায়নিক পদার্থ, তাহলে এখানে সঠিক উত্তর হবে ডাইঅক্সিন। ডাইঅক্সিন হলো বায়ুমণ্ডলের সবথেকে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ। ডাইঅক্সিন হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো বন্ধুরা আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? অপশান এ মিলিমিটার, অপশান বি ফার্মি, অপশান সি ডবসন, অপশান ডি কোনোটিই নয়। তো সব একদম সহজ প্রশ্ন, সবাই জানো ডবসন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি, ডবসন। ওজোন গ্যাসের ঘনত্ব ডবসন এককে মাপা হয়। তাহলে ওজোন গ্যাস আমাদের কি করে? সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিটাকে পৃথিবীতে আসতে দেয় না, যা আমাদের জীবকুলকে রক্ষা করে। তাহলে চলে যাব বন্ধুরা আমরা পরের প্রশ্নে। নেক্সট প্রশ্নে কি রয়েছে? নেক্সট প্রশ্নে রয়েছে ভারতের জনঘনত্ব সবচেয়ে বেশি কোন রাজ্যে? বন্ধুরা জনসংখ্যা নয়, হ্যাঁ, জনঘনত্ব। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিহার। আর জনসংখ্যায় হলে হবে উত্তরপ্রদেশ। আর জনসংখ্যা কম হচ্ছে সিকিম। আর জনঘনত্ব কম হচ্ছে রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। এটা আমাদের সেন্সাস 2011 অনুসারে বন্ধুরা, হ্যাঁ, এই তথ্যটা 2011 সালের সেন্সাস অনুসারে। কোভিড-19 কারণে 2021 সালে যে সেন্সাস হওয়ার কথা ছিল সেটা পিছিয়েছে, তার তথ্য এখনও প্রকাশিত হয়নি। তো আমরা জেনে নেব এই 2011 তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি জনঘনত্ব কোন রাজ্যে, সেটা হবে আমাদের বিহার। তো চলে যাই আমরা নেক্সট প্রশ্নে। কম্পিউটার বিজ্ঞান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিবোর্ড হলো একটি কি? কিবোর্ড হলো এটি সিস্টেম ডিভাইস, আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, মেমোরি ডিভাইস। তাহলে কিবোর্ড কী হবে? একটি ইনপুট ডিভাইস। কিবোর্ড হলো একটি ইনপুট ডিভাইস। তাহলে 21-এর দাগের সঠিক উত্তর হলো সি। এই প্রশ্নের সঠিক উত্তর কি বন্ধুরা? সি। তো চলে যাব আমরা নেক্সট প্রশ্ন। কম্পিউটার সায়েন্স থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হার্ড ডিস্ক মাপার একক কি? সবাই জানি আমরা। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? হার্ড ডিস্ক মাপার একক হলো গিগাবাইট। হার্ড ডিস্ক মাপার একক কি? গিগাবাইট দিয়ে হার্ড ডিস্কের ধারক ক্ষমতা মাপা হয়। ধারক ক্ষমতা মাপা হয় হার্ড ডিস্কের গিগাবাইট দিয়ে। তো বন্ধুরা চলে যাব নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি রয়েছে আমাদের জীবন বিজ্ঞান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সেন্ট্রিওলকে ঘিরে কয়টি পর্দা বেষ্টিত থাকে? সেন্ট্রিওলকে ঘিরে কয়টি পর্দা বেষ্টিত থাকে? 3টি পর্দা বেষ্টিত থাকে। যেমন এখানে যে প্রতিটি সেন্ট্রিওলের 3টি অংশ বিদ্যমান, এগুলি হলো সিলিন্ডার প্রাচীর, ত্রয়ী অনুনালিকা এবং যোজক। কি? তাহলে সিলিন্ডার প্রাচীর, ত্রয়ী অনুনালিকা এবং যোজক। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জীবনবিজ্ঞান থেকে, এটা সবাই নোট ডাউন করে নিতে পারো। নেক্সট। তো নেক্সট প্রশ্ন বন্ধুরা রয়েছে হরমোন থেকে, উদ্ভিদ হরমোন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। উদ্ভিদ হরমোন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে বন্ধুরা হচ্ছে কোন উদ্ভিদ হরমোন ফল পাকাতে সাহায্য করে? কোন উদ্ভিদ হরমোন ফল পাকাতে সাহায্য করে? অপশান এ অক্সিন, অপশান বি ইথিলিন, অপশান সি জিব্রেলিন, অপশান ডি জিএটিন। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে কৃত্রিমভাবে আমাদের কি ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। তাহলে 24-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। 24-এর সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি। তো নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। নেক্সট প্রশ্ন কী রয়েছে বন্ধুরা? হ্যাঁ, অর্থনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? তো বন্ধুরা আমরা যে 1 টাকার নোটটা দেখি না, তার নিচে একজন ব্যক্তির স্বাক্ষর থাকে, সেটি কার? এই 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? অপশান এ ভারতের প্রধানমন্ত্রী, অপশান বি ভারতের রাষ্ট্রপতি, অপশান সি অর্থমন্ত্রী, অপশান ডি ভারতের অর্থ সচিব। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 25-এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের অর্থ সচিব। এই 1 টাকার নোটে ভারতের অর্থ সচিবের স্বাক্ষর থাকে। কার? ভারতের অর্থ সচিবের স্বাক্ষর থাকে 1 টাকার নোটে।
তো বন্ধুরা চলে যাব নেক্সট প্রশ্নে আমরা। তো নেক্সট আমাদের জীবন বিজ্ঞান থেকে আরেকটি প্রশ্ন, যে আধুনিক জিনবিদ্যার জনক কাকে বলা হয়? আধুনিক জিনবিদ্যার জেনেটিক তত্ত্ব অর্থাৎ জিনবিদ্যার জনক কাকে বলে? গ্রেগর মেন্ডেল, হরগোবিন্দ খুরানা, টিএইচ মর্গ্যান, না চার্লস ডারউইন? ডারউইন তো হবে না বন্ধু, আমরা জানি উনি যোগ্যতমের উদ্বর্তন অর্থাৎ বিবর্তনবাদের প্রবক্তা ছিলেন ডারউইন। তাহলে 26-এর সঠিক উত্তর কী হয়ে যাবে বন্ধুরা? অপশান এ, গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহার মেন্ডেলকে বলা হয় কি? আধুনিক জিনবিদ্যার জনক। তো বন্ধুরা চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি রয়েছে? বিটুমিনাস কয়লা থেকে কোক তৈরির পদ্ধতিকে কি বলে? ক্র্যাকিং, সিনথেসিস, না সাবস্টিটিউশন, না ইলেকট্রোপ্লেটিং? তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কোশ্চেন নাম্বার 27-এর সঠিক উত্তর কি? অপশান বি, সিনথেসিস। সিনথেসিস হলো এই বিটুমিনাস কয়লা থেকে কোক তৈরির পদ্ধতি। এই কোক তৈরির পদ্ধতিটার নাম কি? সিনথেসিস। তো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন কি রয়েছে বন্ধুরা? হ্যাঁ, আমাদের ভারতীয় সংবিধান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের পার্লামেন্টে যৌথ অধিবেশনের সভাপতি কে বা সভাপতিত্ব করেন কে? এই জায়গাটা বন্ধু একটু আমাদেরকে শুধু খেয়াল রাখতে হবে, জটিল প্রশ্ন নয় কিন্তু সহজ প্রশ্ন। তাহলে যৌথ অধিবেশনের সভাপতিত্ব করবেন স্পিকার। তাহলে সভাপতিত্ব করেন কে? স্পিকার। কিন্তু আহ্বান করবে কি? যুগ্ম অধিবেশনের আহ্বান করবেন রাষ্ট্রপতি। কে? রাষ্ট্রপতি। আহ্বান করবেন রাষ্ট্রপতি, কিন্তু সভাপতিত্ব করবেন স্পিকার। ওকে বন্ধুরা, তো চলে যাব নেক্সট প্রশ্নে আমরা। তো বন্ধুরা বলছে ভারতের প্রথম বাঙালি স্পিকারের নাম কি? তাহলে ভারতের প্রথম বাঙালি স্পিকারের নাম কি? 29 প্রশ্নের সঠিক উত্তর কী হবে বন্ধুরা? অপশান সি, ইন্দ্রজিৎ গুপ্ত। ইন্দ্রজিৎ গুপ্ত ছিল ভারতের প্রথম বাঙালি স্পিকার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপকামিং যে কোনো পরীক্ষার জন্য। প্রথম বাঙালি স্পিকারের নাম কি? ইন্দ্রজিৎ গুপ্ত। তাহলে চলে যাব বন্ধুরা আজকের সেশনের শেষ প্রশ্নে। তো কি রয়েছে বন্ধুরা শেষ প্রশ্ন আজকের সেশনের? ভারতের কোন স্পিকার পদে থাকাকালীন মারা যান, অর্থাৎ কর্মরত অবস্থায় পরলোক গমন করেন? ভারতের কোন স্পিকার কর্মরত অবস্থায় দেহত্যাগ করেন, বা ভারতের কোন স্পিকার পদে থাকাকালীন মারা যান? অপশন এ, জিএমসি বালাযোগী। অপশন বি, গুরুদাস দাশগুপ্ত। অপশন সি, ইন্দ্রজিৎ গুপ্ত। অপশন ডি, বাসুদেব আচার্য। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে জিএমসি বালাযোগী। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? জিএমসি বালাযোগী। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নোট ডাউন করে রাখতে পারো তোমরা। তো বন্ধুরা আজকে এই 30টি প্রশ্ন ছিল আমাদের পার্ট 2 এর টার্গেট 20,000 জিকের প্রশ্নোত্তর। তো বন্ধুরা অনেকেই পিডিএফের জন্য কমেন্ট করেছিলেন, তো সেক্ষেত্রে আমি জানিয়ে রাখি যে এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফ পেতে হলে ডেসক্রিপশনে দেওয়া আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। প্রত্যেকটি ক্লাস আপলোড হওয়ার 2-3 দিনের মধ্যে তার পিডিএফ আমরা গ্রুপের মধ্যে দিয়ে দেবো। তো যদি কেউ সেই গ্রুপে জয়েন না হয়ে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কের গ্রুপে জয়েন হয়ে যাবে। আশা করছি সমস্ত কিছু আপডেট ওই গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা যদি কেউ আমাদের এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, যাতে করে আমরা যে কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটাই উৎসাহ প্রদান করে। তো এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের শুভ কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। লালমাটি এডুকেশনের তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।